হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিরম আছো সবাই? এত বৃষ্টি আমাদের এখানে, কিন্তু বৃষ্টিতে পুরো জলমগ্ন, রীতিমতো বলতে পারো জলে ভাসছি। আজকে যার জন্য সেট আপটা আমি খাটের উপরেই তোমাদের সাথে করলাম। আর আজকে বসে সেই পুরনো সেট আপ। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। আজকের কিন্তু ঘটনাটা বেশ ভয়ের, বেশ ভয় লাগবে। হ্যাঁ, এইটুকুনি কথা দিতে পারি, আজকে কিন্তু ঘটনাটা বেশ এনজয় করবে। আর এই বর্ষা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওফ, আজকে জাস্ট জমে যাবে। চলো ঘটনায় ফিরি। ঘটনাটা কিন্তু আমাদের আসে হচ্ছে বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে যে আপু ঘটনাটা শেয়ার করেছেন, আপু জানিয়েছেন যে আমার নামটা প্রকাশ করবেন না। আমি একজন বাংলাদেশের সঙ্গীত শিল্পী। আমার নামটা যদি আজকে বলা হয় তাহলে হয়তো অনেকেই আমাকে চিনতে পারবে, তবে আমি চাই না সোশ্যাল প্ল্যাটফর্মে আমার নাম আসুক। যার কারণে আজকে নামটা হাইড রেখে বাংলাদেশের এক বিখ্যাত গায়ক, শিল্পী, যাই বলো না কেন, ওনার কণ্ঠের কিন্তু গান আমরা অনেকে কিন্তু শুনি। যাই হোক, নামটা বললে আশা করি এপার বাংলা দিদিভাই বলেন আমার নাম কিন্তু বললে এপার বাংলা ওপার বাংলা উভয় পক্ষই আমাকে খুব ভালো করে চিনতে পারবে। যার কারণে আজকের নামটা নয় হাইট থাকলো, হাইট রেখে ঘটনাটা বলি। আমাদের বাংলাদেশের দিদিভাই জানান যে আপু, আমি যে ঘটনাটা শেয়ার করব, যেই ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা সত্যি এতটাই ভয়ঙ্কর, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ঘটনাটা শুনলে বেশ ভয় লাগবে। আমাদের বাংলাদেশ থেকে দিদিভাই বলেন, আপু, আমি আপনাকে খুব ট্রাস্ট করি, আমি আপনার নিয়মিত শ্রোতা। কখনো কখনো আপনাকে আমি কমেন্ট করেছি আমার একটি আলাদা আইডি দিয়ে। আমার আসল আইডি দিয়ে আমি কমেন্ট করলে আমাকে অনেকেই চিনতে পারবে, তার কারণে আমি আমার আরেকটি আইডি দিয়ে আপনাকে আমি অনেকবার কমেন্টও করেছি। আমাদের বাংলাদেশ থেকে দিদিভাই বলেন, আমি যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা হচ্ছে আমার বাড়ির কাজের মেয়েটাকে নিয়ে ঘটনাটা ঘটে। বাংলাদেশে সত্যি কথা বলতে ঢাকার সাইডে কাজের লোক পাওয়া খুবই কষ্টকর। আর যদি পাওয়াও যায়, রীতিমতো ওদেরকে পায়ে তেল মাখিয়ে আমাকে রাখতে হয়। শুধু আমাকে বলে না, ও কাজের যে বউ বা মেয়েরা কাজ করে, বা ওখানে অনেক ছেলেরাও লোকের বাড়ি বাসন মাজা, রান্না, কাপড় কাচার কাজ করে, তাদের রীতিমতো খুব ভালো সোনা বাছা করে রাখতে হয়। তো আমার বাড়িতে পূর্বে একটি মেয়ে কাজ করত। হঠাৎ করে মেয়েটার বিয়ে হওয়ায়, মেয়েটির বাচ্চা হওয়ার জন্য মেয়েটি আমার কাছ দিয়ে ছুটি চায়। তো বাচ্চা তো আর এক দুদিনে হয়ে যায় না, বছর খানিকের ধাক্কা। তো বছর খানিক আমি কি করে চালাবো? তখন সেই মেয়েটিকে আমি বলি যে তুমি তো এখন রেস্টে থাকবে, ডক্টর তোমাকে রেস্ট নিতে বলেছে, আর এই সময় আমিও চাই তুমি রেস্ট নাও। কিন্তু এখন আমি কি করে চলবো? কারণ আমার তো প্রোগ্রাম থাকে, আমি অন্যত্র চলে যাই, আমার পরিবার, আমার সংসারকে সামলাবে। তখন সেই কাজের মেয়েটি আমাকে একজন মেয়ে বাড়িতে নিয়ে আসে। আমাকে এসে বলল, আপু, এই মেয়েটি আমারই গ্রামের মেয়ে, ওর মা কদিন ধরে আমাকে কাজের জন্য বলছিল। আপু, আপনি এই মেয়েটাকে আপনার বাড়িতে রাখতে পারেন, ওকে একটু কাজ বলে দেবেন, শিখিয়ে দিলে ও পারবে। কারণ আপনার বাড়ি ও প্রথম, এর আগে ও কোনো জায়গায় কিন্তু কাজ করেনি। আমি শোনা মাত্র বললাম যে তাহলে পরে ও কি আমার এখানে কাজ করতে পারবে? আমাকে তখন জানায় যে হ্যাঁ, ও পারবে, ওকে যদি শিখিয়ে দেন আপু একটু পারবে। কারণ ও কিন্তু বাড়িতেও কাজ করে, ওর মাও কিন্তু কাজ করে, সেই মেয়েটির মাও লোকের বাসায় কাজ করে। তো আমাকে বাংলাদেশ থেকে দিদিভাই বলেন যে আপু, আমাকে সেই কাজের মেয়েটি একটি ওর গ্রামের মেয়ে দিয়ে গেল। ভালো কথা, আমি মেয়েটাকে একদম সুন্দর করে পরিপাটি করে সব বুঝিয়ে দিতাম। দেখ, এখান থেকে এইটা করবি, সকালবেলা উঠবি, উঠে প্রথমে তুই যে পোশাকটা পরে আছিস সেইটা পরিবর্তন করবি, হাত পা ধুয়ে ব্রাশ করে
তারপর তুই ঘরের বাসি কাজ করবি। কারণ বাসায় যদি তুমি বাসি কাপড়ে কাজ করো তাহলে ওই বাসার কাজ কিন্তু বাসি থেকে যায়, এটা ওনার মান্যতা। আমাদের বাংলাদেশের যে দিদিভাই আমাকে বলেন যে আপু আমি মেয়েটাকে কিন্তু রীতিমতো সব বলে বুঝিয়ে দিই। মেয়েটাও আমাকে বলে যে আপনার চিন্তা করতে হবে না, আমি সব করে দেবো। ভালো কথা। এইবার ঘটনাটা ঘটলো, মেয়েটাকে আমি বলেছিলাম যে দেখ তুই কিন্তু বাড়ি যেতে পারবি না, কারণ বাড়ি যাবি আবার আসবি তোর পক্ষে সম্ভব না। দেখ যে তোকে কাজে দিয়েছে সে অনেক বয়সে বড় ছিল, তোর বয়স তো ছোট, তুই ডেলি যাওয়া আসা করলে পারে আমার আর বাসার কাজ পূরণই হবে না। তুই আমার বাড়িতে থেকে কাজ করবি, মানে আমার বাসায় থাকবি, তুই কাজ করবি। তো মেয়েটি বলল আমার আম্মির সাথে কথা বলতে হবে। ভালো কথা, তার আম্মির সাথে কথা বলতে আম্মি কিন্তু তাকে পারমিশন দেয়। আম্মি বলে যে ঠিক আছে তুই ওনার বাড়িতে থেকেই কাজটা কর। ঠিকই তো বলেছে, তুই ডেলি যাওয়া আসা করবি, ওর থেকে ভালো এক জায়গায় থেকে কাজ করলে ভালো হবে। খুব ভালো কথা। ওই মেয়েটি আমার বাড়িতে কাজে পার্মানেন্টলি একদম সেটেলমেন্ট হয়ে গেল। এবার মেয়েটি কিন্তু খুব ভালোভাবে না কাজ করতো, মানে এরকম কাজ করতো, আগে যে কাজ করতো যে ওকে দিয়ে যায় সেও এত গুছিয়ে এত তাড়াতাড়ি কাজ করতে পারতো না। আমি তখন বললাম বারে তুই তো খুব ভালো কাজ করিস রে। তখন ও আমাকে বলল যে হ্যাঁ আমি তো বাড়িতেও কাজ করতাম, আমাকে আমার গ্রামের সবাই খুব প্রশংসা করতো, আমার মাও আমাকে খুব প্রশংসা করতো, আমি বাড়িতে রান্না বান্না কাজ সবই করতাম। আমি তখন ওকে বললাম ঠিক আছে তাহলে পরে তুই একটা কাজ করিস, তুই আমার বাড়িতে পার্মানেন্ট থেকে যা, বড় হলে তোর আমি বিয়া শাদি সব করিয়ে দেবো, তুই কিন্তু আমার বাসা ছেড়ে অন্যত্র যাবি না। তখন মেয়েটি হাসে, হয়তো লজ্জা পায়। যাকগে 2 দিন 4 দিন আমি দেখতাম মেয়েটি খুব ভালো কাজ করতো। মনে মনে ভাবলাম যাক আমার তাহলে অবশেষে চিন্তাটা মুক্তি হলো। আমি আমার মাকে ঢাকায় ফোন দিলাম, দিয়ে মাকে জানালাম মা আমাদের আগের যে মেয়েটি ছিল ওর নাম ছিল করবী। আমি বললাম করবীর তো বাচ্চা হবে, বিয়ে হয়েছিল, করবী এখন কয়েকদিন বাসায় কাজ করবে না, ও তো ছুটি নিয়েছে। কিন্তু মা আমাকে বললো তাহলে তোর বাসায় কাজগুলো কে সম্পূর্ণ করবে, তোর তো প্রোগ্রাম আছে, সামনের মাসে 3টে প্রোগ্রাম আছে, কি করবি? আমি মাকে বললাম মা আমাদের করবী একটি মেয়েকে দিয়ে গেছে, ওরই গ্রামের মেয়ে, মেয়েটি কিন্তু খুব ভালো কাজে কর্মে, ওই মেয়েটি এখন আমার বাড়িতে কাজ করছে, কোনো অসুবিধা হচ্ছে না। তখন আমার মা শুনে বলল যাক ভালো হয়েছে, তাহলে তোর তাহলে কষ্টটা মিটলো। যাকগে একটা কাজের বিশ্বস্ত মেয়ে যদি না থাকে বাসায়, তাহলে আমি সত্যি মানে ওর পুরো দায়িত্বে আমার বাসাটা রেখে আমি প্রোগ্রামে যাব কি করে? আর আমার হাজবেন্ড তো বাইরে থাকে, আমি শুধু একাই থাকি, আমার কোনো সন্তান নাই। তো আমাদের বাংলাদেশ থেকে দিদিভাই আমাকে জানায় যে সোনা আপু, আমি এবার মেয়েটার কথা বলি, মেয়েটি অস্বাভাবিকভাবে একটা জিনিস করতো যেটা আমাদের খুব অদ্ভুত লাগতো। সেটা হচ্ছে প্রায় আমি মেয়েটাকে দেখতাম, হঠাৎ মেয়েটি একদিন সন্ধ্যাবেলা, আমি আমার বাসায় ছিলাম না, বাসায় ফিরে আসি, বাসায় আসার পর আমি আমার বেডরুমে গিয়ে শুয়ে আছি, ও কিন্তু আমার দরজাটা খুলে দেয়। আমি বাসায় প্রবেশ করি, আমি জামা কাপড় সব চেঞ্জ করে আমি ওয়াশরুম থেকে পুরো ফ্রেশ হয়ে আমার এসিটা অন করে আমি কিন্তু বাসায় শুয়ে আছি। অনেকক্ষণ ধরে ওকে আমি নাম ধরে ডাকলাম, তো ওকে নাম ধরে ডাকতে, ওর নাম ছিল জাসমিন, ও ছিল মুসলিম মেয়ে। তো ওকে আমি নাম ধরে ডাকতে জাসমিন কিন্তু কোনো সাড়াও দেয়নি, আর জাসমিন কিন্তু আমার ডাকে না সাড়া দিয়েছে না এসেছে। আমি তখন ভাবলাম জাসমিন কি তাহলে ঘুমিয়ে পড়লো? আহারে বেচারি মেয়েটা সারাদিন বাড়িতে থাকে, আমি তো থাকি না, কেউ নেই, একা একা টিভি দেখে, একা একা কি যে করে, কোথায় গেল দেখি তো। আমি আমার রুম থেকে বার হই, বার হয়ে উপরের ঘর থেকে আমি নিচে আসলাম, নিচে আসায় আমি দেখলাম জাসমিন কোথাও নেই।
আমি দুবার এই জাসমিন জাসমিন ডাক দিলাম, কোনো সাড়া শব্দ নেই। আমি তখন বুঝলাম আহারে, তাহলে ও ঘুমিয়েই পড়েছে। হঠাৎ আমি ওর যে বেডরুম, ওকে একটা আমি কামরা দিই যেখানে আগে করবি থাকতো, ওখানে আমি যখন গেলাম, হঠাৎ একটা জিনিস দেখে আমি থমকে দাঁড়ালাম। সেটা হচ্ছে, আমি দেখছি জাসমিন কিন্তু ঘুমাচ্ছে না, জাসমিন দাঁড়িয়ে আছে। ঠিক ওর বেডরুমে একটা আয়না আছে, ওই আয়নাটার কাছে জাসমিন কিন্তু দাঁড়িয়ে আছে। আমি ওকে বললাম, এই জাসমিন, তুই এখানে কি করছিস? জাসমিন কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। আমার না একটা অদ্ভুত যেন ভয় লাগলো। জাসমিন দাঁড়িয়ে আছে, আয়নার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে, কিন্তু ও কি আমার কথা শুনতে পারছে না? আমি খুব জোরে হেঁটে গিয়ে জাসমিনকে, এই জাসমিন যখন বললাম, আমাকে বলছে, আপু আপনি আপনি আমাকে ডাকতে পারতেন। আমি বললাম, মারবো এক থাপ্পড়, কতবার দেখেছি, কি ভাবছিস আয়নার দিকে ওরকম করে চেয়ে রয়েছিস? তখন আমাকে জাসমিন বলল, আপু আমি এমনি আমাকে দেখছিলাম। আমি বললাম, তোকে দেখছিলিস ভালো কথা, আয়নায় তো সবাই নিজেকেই দেখে, কিন্তু তোকে যে আমি ডাকছি তুই আমার কথা শুনতে পাচ্ছিস না? তখন জাসমিন আমাকে বলল, না আপু, আমি আপনার কথা শুনিনি, আমার কানে আসেনি, আপনি আমায় ডেকেছেন। আমি তখন বললাম, হ্যাঁ। এই শুরু হলো একটা অদ্ভুত ঘটনা। সেদিন আমি আর এই বিষয়টা নিয়ে কিছু ভাবনা চিন্তা করিনি। আমি ওকে বললাম, চল চল তাড়াতাড়ি রাতের ডিনার কমপ্লিট করি। তখন 7:30 বাজে ঘড়িতে, আমরা একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। তো রাতের ডিনারটা করে নিই, তারপর যে যার মতো যখন শুই শুই। অনেক সময় একটু আগেই ঘুমিয়ে পড়ি। যদি পরের দিন ছুটি থাকে তাহলে অনেকটা সময় একটু গান রিওয়াজ করি, একটু গান করি, একটু গান শুনি, এছাড়া না। তো আমি জাসমিনকে বললাম, জাসমিন তুই খাবি না? জাসমিন বলল, হ্যাঁ আমি খাবো। আমি বললাম, চল খাবার ওপরে নিয়ে আয়, একসাথে খেয়ে নিই। তো আমরা ওপরে সেদিন গরম গরম খিচুড়ি খাই। খিচুড়ি খেয়ে ও শুয়ে পড়ে, আর আমিও আমার বেডরুমে চলে যাই ওপরে। ও নিচের ঘরে থাকে, আমি ওপরে থাকি। আমাদের বাংলাদেশ থেকে দিদিভাই বলে, সোনা আপু, আপনি বিলিভ করবেন না, আমি রাতের বেলা হঠাৎ খিচুড়ি খেলে এমনিতেই খুব জল তেষ্টা পাই, জল টানে, বারবার মনে হয় জল খাই। তো আমি হঠাৎ উঠে দেখলাম আমার উপরে রুমে কোনো জলের বোতল নেই। আমি তখন ভাবলাম জাসমিন হয়তো ঘুমাচ্ছে, রাত 1টা বাজে। আমি আর ওকে ডাকলাম না। আমি আমার রুম থেকে বেরিয়ে আস্তে 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 আমি চলে আসি একদম সিঁড়ি দিয়ে নিচে। যখন আমি কিচেনে গেলাম, ফ্রিজ থেকে আমি 2 বোতল জল বার করি। আমি জানি আবার যদি জল খেয়ে শেষ হয়ে যায় আবার আসবো, কারণ খিচুড়ি খেলে জল টানবেই। তো 2টো বোতল নিয়ে যখন আমি উপরে উঠব, তখন কি যে মন গেল, আমি ঠিক আমাদের কিচেন থেকে বেরিয়েই জাসমিনের রুমটা, দরজাটা দেখলাম ভেজানো রয়েছে, অনেকটাই খোলা, আর ভিতর থেকে মনে হচ্ছে কেউ যেন কথা বলছে। মানে একটা গলা না, আমি 2টো গলা আওয়াজ পাচ্ছি। আমার খুব ভয় লাগলো, কি ব্যাপার, 1টা বাজে, জাসমিনের কাছে তো ফোন নেই। ও তো আমার ফোন দিয়ে সপ্তাহে একদিন করে ওর আম্মি আব্বুর সাথে কথা বলে, ভাইয়ার সাথে কথা বলে, আমার ফোন তো উপরে, তাহলে ও কার সাথে কথা বলছে? আমি দরজার সামনেটা গিয়ে দাঁড়ালাম যখন, ওর যে রুম, সেই রুমে আমি একটু উকি দিতেই আমি দেখলাম, আরে আরে এ কি দেখছি, জাসমিন রাত 1টা প্রায় বেজে গেছে, এখনো ওই কাচের সামনে দাঁড়িয়ে রয়েছে, মানে আয়নার কাছে এখনো দাঁড়িয়ে জাসমিন। আমি জাসমিনকে বললাম, এই জাসমিন, তোর কি রে, তোর কি কোনো রোগ আছে নাকি? হ্যাঁ, তুই এখনো পর্যন্ত আয়নার সামনে দাঁড়িয়ে, আমার তো ঠিক তোকে সুবিধার বলে মনে হচ্ছে না রে। আমি বাপু তোকে কালকেই বাড়ি পাঠিয়ে দেবো, আমি তোকে রাখবো না। আমি এই কথা বলি, ও কিন্তু আমার কথা কিছুই শুনতে পায় না। ও কিন্তু কাছের মধ্যে
হাত দিয়ে দিয়ে হাতটা বুলিয়ে বুলিয়ে যেন কারোর সাথে মন খুলে কথা বলছে, আর একা একা হাসছে। কথা বলছে কিন্তু খুব আস্তে, কিন্তু অদ্ভুত ভাবে যেটা বুঝলাম, আরে ও তো কথা বলছে একা, কিন্তু আর একটা গলার শব্দ শুনছি যেটা আয়নার কাছ থেকে আসছে। মনে হচ্ছে কি আয়নার ওপার থেকে ওর সাথে কেউ কথা বলছে। আমার প্রচন্ড ভয় লাগে। আমি সাথে সাথে ওর যে রুম, আমি লাইটটা অন করি। ছুটে গিয়ে সুইচ বোর্ডের মধ্যে লাইটটা অন করতেই আমি যখন জাসমিনের সামনে গিয়ে দাঁড়াই, জাসমিন আমাকে দেখে রীতিমতো কেঁদে ফেলে। জাসমিনকে আমি বললাম, কাঁদছিস কেন? কি হয়েছে রে জাসমিন? তুই কার সাথে কথা বলছিলিস? এই আয়নায় কাকে দেখছিলিস? কি ব্যাপার বলতো জাসমিন? তুই কি তোদের পাড়ার কাউকে ভালোবাসতিস? তুই কি তার কথা মনে করিস? কিন্তু তোর তো এখন প্রেম ভালোবাসা করার বয়স না জাসমিন। জাসমিন আমাকে কিছু না বলে খুব রাগে, যেন মনে হলো আমি ওকে ডিস্টার্ব করে ফেলেছি। খুব রাগে ও আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে চলে গেল চুপ করে একদম ওর রুমে গিয়ে ও চুপ করে, মানে ওর রুমেই, মানে ওর বেডে গিয়ে ও চুপচাপ শুয়ে পড়ে। ও যখন বেডে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে, আমি কিন্তু দরজাটা আবজে দিয়ে ওপরে চলে যাই। প্রত্যেক দিন শুরু হলো এই রকম অদ্ভুত অদ্ভুত ঘটনা। হঠাৎ করে প্রত্যেকটা সময় হঠাৎ হঠাৎ আমি ওকে দেখতাম, ও জাসমিন আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আমি শুধু ভাবতাম যে কি ব্যাপার, জাসমিন আয়নার সামনে চুপ করে কেন দাঁড়িয়ে থাকে। ওকে বহুবার আমি জিজ্ঞেস করার চেষ্টা করেছি, কিন্তু জাসমিন আমাকে কোনো রকম উত্তর সঠিক দেয়নি। যখনই বলতাম ও এড়িয়ে আমার দিকে খুব রাগে রাগে তাকিয়ে নিজের মতো অন্যত্র চলে যেত, আর একা একা কোনো সময় মুচকে মুচকে হাসতো। কিন্তু সঠিক ব্যাপারটা কি আমি কোনো সময় ওর মুখ থেকে জানতে পারিনি। সব থেকে অদ্ভুত লাগলো সেই দিন, যেই দিন আমার হাজবেন্ড বিদেশ থেকে বাড়ি ফিরছে। আমার হাজবেন্ডকে ও কোনোদিন সামনাসামনি দেখেনি, ফটোয় দেখেছে। যেদিনকে আমার হাজবেন্ড বাড়ি আসছে আমি খুব খুশি। খুশি হবই না বা কেন, সে বাইরে থাকে, সে আজকে ফিরছে, আমি খুব খুশি। আমি জাসমিনকে বললাম, জাসমিন কালকে তোর দাদাবাবু আসছে, তোর দাদাবাবুকে ফটোতে অনেক দেখেছিস, এবার তুই সামনাসামনি দেখবি। জাসমিন তোর মনে আনন্দ হচ্ছে? জাসমিন চুপ করে রইল, কোনো কথা বলছে না, লজ্জাও পাচ্ছে না। যে লজ্জায় কোনো কথা বলছে না তাও না। কিছুক্ষণ পর আমি জাসমিনকে বললাম, এই জাসমিন, তুই কিরকম মেয়ে রে? বাসায় দাদাবাবু আসছে বিদেশ থেকে, তোর কথা বলেছি তোর জন্য কত কিছু আনবে, তোর আনন্দ হচ্ছে না? তখন আমাকে জাসমিন বলল, আপু, দাদাবাবু আমার জন্য দুটো জামা কিনেছে, আর তোমার জন্য একটা পাইনাপেল কেক কিনেছে, আসছে, কিন্তু তুমি কিন্তু আপু ওই কেকটা খেও না কিন্তু। আমি বললাম, কি হেয়ালি করছিস তুই? তুই কি করে জানলি? তোকে কি দাদাবাবু কানে কানে বলেছে তোর জন্য দুটো জামা কিনেছে, আমার জন্য পিৎজা কিনেছে, পাইনাপেল কেক কিনেছে? আমি বলতে বলতে ভাবলাম, পাইনাপেলের কেক তো আমি খুব ভালোবাসি। আমি কি তাহলে জাসমিনকে কোনোদিন বলেছিলাম? জাসমিন আমাকে বলছে কি করে দাদাবাবু পাইনাপেলের কেক আনছে? দাদাবাবু তো কালকে সকালে আসবে, আজকে তো ফ্লাইটে আছে। আমি কথাটা ভাবতে ভাবতে আমি আর সেইটা নিয়ে আমার হাজবেন্ডকে আমি আর জিজ্ঞেস করিনি। আমি কিন্তু রাতের বেলা শুয়ে পড়ি। ভোরবেলা যখন আমার হাজবেন্ড আমার বাসায় এসে ডোরবেলটা বাজায়, আমি বুঝতে পারি যে আমার হাজবেন্ড এসছে। আমি ছুটে গেলাম। সে প্রায় 3 বছর পর বাসায় ফিরছে বাংলাদেশে। আমি দেখে বললাম, কি গো, কেমন আছো? আমাকে বলল,
তুমি কেমন আছো? চলো বাসায় আমি প্রবেশ করি। অনেক কথা আছে। 3 বছর পর থাকবো, চিন্তা নেই। 3 মাস থাকবো, 3 মাস পর আবার ফিরে যেতে হবে তো। আমি ভাবছি এবারে তোমাকে নিয়ে চলে যাব। আমি তখন আমার হাজবেন্ডকে বললাম, দূর, আমি গেলে গানের প্রোগ্রামগুলো, এখানে যে আমার গানের ক্লাস হয়, গানের প্রোগ্রামগুলো করতে হয়, কি করব? এগুলো তো ছেড়ে যেতে পারবো না। তখন আমার হাজবেন্ড আমাকে বলল, ও হো, তোমাকে তো বলতে ভুলে গেছি, তোমার জন্য একটা পাইনাপেল কেক এনেছি। আমি একদম চুপচাপ কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছি। আরে, পাইনাপেলের কেক! আমি কিছু ভাষা পাচ্ছি না। হঠাৎ করে আমার হাজবেন্ড আমাকে বলল, কি গো, কেকটা নাও, দেখো তো ঠিক আছে কিনা। এত ল্যাগেজ নিয়ে এসছি, হতে পারে ল্যাগেজের মতো কোথাও ধাক্কা খেয়ে তোমার কেকটা শেপই চেঞ্জ হয়ে গেছে। তোমার জন্য পাইনাপেল কেক এনেছি। তখনও আমার বাসায় কাজ করা মেয়েটি, যার নাম জাসমিন, ও তখনও ঘুমাচ্ছে, ও কিছুই জানে না। আমি তখন কিছু না বলে একদম চুপচাপ হয়ে গেলাম। আমি আমার হাজবেন্ডকে যখন আমার ওপরের রুমে নিয়ে গেলাম, তখন বললাম, তুমি শুয়ে পড়ো। বললো, আমি ফ্রেশ হয়ে এসে শুচ্ছি। আমি চুপ করে বসে আছি। কেকটা আমি ফ্রিজে রেখে দিয়ে আসি। তখনও আমার বাড়ির কাজের মেয়ে ঘুমাচ্ছে, তখনও ঘুমাচ্ছে। আমার হাজবেন্ড যখন ফ্রেশ হয়ে আসলেন, এসে যখন শুলো, আমিও পাশে শুয়ে আছি, আমাকে তখন বলল, জানো তো, আমাদের কাজের মেয়েটার তুমি বয়স বলেছিলে না, 17-18 বছর বয়স, ওর জন্য আমি দুটো জামা এনেছি। আমি বললাম, দুটো জামা এনেছো? আচ্ছা, আচ্ছা। আমাকে আমার হাজবেন্ড বললে, "এই, তুমি কি মনে করছো গো? কেকের কথা বলতে তোমার চোখ বড় বড় হয়ে গেল। দুটো জামা এনেছি। আরে, আমাদের তো কোনো সন্তান নেই, ও তো আমাদের মেয়ের মতো। তুমি আবার এই শুনে কিরকম অ্যাপসেট অ্যাপসেট হয়ে যাচ্ছ?" না, অ্যাপসেট আমি হইনি। আসলে আসলে আমি যখন বলবো, তখন গেটে টক টক করে শব্দ হলো। বুঝলাম জাসমিন উপরে এসছে। আমি গিয়ে দরজাটা খুলে বললাম, জাসমিন, দাদাবাবু এসছে। জাসমিন আমাকে বলল, আমি জানি আপু। আমি তখন বললাম, তুই জানিস? তাহলে তো উঠিসনি কেন? দাদা ভাইয়ের গলার আওয়াজ পেয়েছিলিস? বললো, হ্যাঁ, দাদাবাবু যখন বেল বাজায় আমি তখন যাক না, আমি গেটের ফাঁক থেকে দেখেছি। আমি বললাম, ও আচ্ছা। ও তখন এসে আমার হাজবেন্ডকে বলল, দাদাবাবু, আমার জামা দুটো দেন। তো আমার হাজবেন্ড ব্যাগ থেকে আমাকে বললো, ওকে বের করে দাও না গো, ওর জামাগুলো ওপরেই রাখা আছে, কারণ এয়ারপোর্টসে তো সব চেক করে, আমি ওর জামা দুটো ওপরেই রেখেছি, ওকে একটু বের করে দাও না তুমি। আমি বের করে দিতে, ও দেখতে দেখতে আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে জামা দুটো বুকে জড়িয়ে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেল। আমি দরজাটা বন্ধ করলাম। আমি ভাবলাম, ও আমার দিকে তাকিয়ে এরকম করে হাসছে কেন? তাহলে কি ও আকারে ইঙ্গিতে বোঝাচ্ছে? ও যে আমাকে বলল, তুমি কেকটা খাবে না আপু, তাহলে কেকটা আমি খাবো না। তাহলে কি কেকের মধ্যে আমার হাজবেন্ড কিছু করে এনেছে? না, আমি ওকে গিয়ে ধরি, ও অনেক কিছু জানে। ও কে? আমার হাজবেন্ড আমাকে বলল, আচ্ছা, তুমি কি জাসমিনকে বলেছিলে যে আমি দুটো ওর জন্য জামা আনবো? আমি বললাম, হুম, না তো। বললো, তাহলে ও কি করে জানলো? আমি বললাম, হ্যাঁ, ওর মধ্যে অস্বাভাবিক আমি অনেক কিছু লক্ষ্য করি। ও আয়নার সামনে দাঁড়িয়ে থাকে, আয়নার সামনে হাসে, কথা বলে একা একা। ও কে বলো তো? তখন আমার হাজবেন্ড বলল, আচ্ছা, ওকে নিয়ে আজকে বিকেল বেলা চলো আমরা একটু বেরোতে যাব, ঘুরে বাজার করে আসার সময় আমাদের যে মাজার রয়েছে, এমনিতে মাজারে যাই আমরা ইমাম সাহেব, মল্লি সাহেবের সাথে দেখা করতে। আমার হাজবেন্ড আসলে তো বলল, ওনাদের সাথে যখন দেখা করব ওকে নিয়ে যাব। জানি না সেই মুহূর্তে আমি নিচে নামলাম। আমি সেই মুহূর্তে যখন নিচে নামলাম, তখন আমি জাসমিন 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 করে সারা ঘর
ওকে ডেকে ডেকে গলা ব্যথা করে ফেললাম। আমার ডাক শুনে আমার হাজবেন্ড নেমে আসলো, কিন্তু জাসমিন বাড়িতে নেই। আমরা ভাবলাম জাসমিন বোধ হয় কিছু জিনিস চুরি করে নি, কারণ বাসায় তখন এরকম প্রায় শুনছিলাম মেয়েরা জিনিস চুরি করে নিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে। অনেক সময় আমাদের ইন্ডিয়াতেও শর্টস ভিডিও, নিউজও এগুলো শোনা যেত, ওই সময়ের কথা বলছি। কিন্তু জাসমিন যাবে কোথা দিয়ে? জাসমিন যাবে কোথা দিয়ে? বাসার যে লক, সেই লক আমার কাছে, সেই চাবি ছিল, সেই কি তো আমার দোতলার রুমে রয়েছে বালিশের তলায়। জাসমিন এমন কোনো জায়গা নেই যেখান থেকে বেরিয়ে যাবে, কিন্তু জাসমিনকে আমি বা আমার হাজবেন্ড কেউই আর বাসায় পাইনি। যখন করবীর সাথে আমরা গিয়ে যোগাযোগ করি, করবী তখন জানায় যে আপু কি বলছেন, আ, আ, ও ও জাসমিন তো এখানে আসেনি। মানে সেও আর কথা বলতে পারছে না। যখন জাসমিনের বাড়ি গেলাম, তার মা হাউমাউ করে কাঁদছে, জাসমিন তো ফিরে আসেনি। তাহলে জাসমিন গেল কোথায়? জাসমিন গেল কোথায়? তখন জানতে পারি জাসমিনের মায়ের কাছ থেকে যে জাসমিন বাড়িতেও সারাক্ষণ ওই আয়নার সামনে বসে থাকতো, আর আয়নায় কিছু যেন বলতো, হাসতো একা একা। আর সব থেকে অবাক করা কথা হচ্ছে, জাসমিনের চোখ দুটো রাতের বেলা একদম নীল লাগতো, যেরকম বেড়ালের চোখ হয়। দিনের বেলা ওর চোখটা কালো লাগতো। জানি না ও কে ছিল, কিন্তু জাসমিনকে সেই দাদাবাবু মানে আমার হাজবেন্ড ফিরে আসার পরে ওকে আর পাইনি। প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা তোমাদের কেমন লাগলো? তোমরা বুঝতেই পারছো আজকের অবস্থা খুবই খারাপ। ঘরে আমার জল, প্রচন্ড জল। আমি পারলে তোমাদের ভিডিও করে দিয়ে দেবো। প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর ঝড় হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে আশেপাশে। আজকে কমেন্ট আর পড়তে পারলাম না, খুব কষ্টে তোমাদের। যেহেতু আমি কমিউনিটি পোস্ট দিয়ে কথা দিয়েছিলাম ঘটনা আসবে, জানি না কত রাতে ঘটনাটা তোমরা শুনছো পেয়েছো, কিন্তু কথা দিয়েছিলাম বলে ঘটনাটা দিয়ে গেলাম। সবাই পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও ঘটনাগুলো ভালো লাগলে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। চলো।